হয়তোবা আপনি কোনো কিছু মনে হয়েছে তার যে সেটা কোনোভাবে তার এতটুকু বিপক্ষে গিয়েছে, আপনার ফোন কল কিন্তু ব্লকড হয়ে যাবে। এখন এই মুহূর্তের রাজনীতিতে তামিম ইকবাল খান তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, তিনি এই জায়গায় সাকসেসফুল হয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্পিনিং উইকেট বানিয়ে পাকিস্তানকে ফায়দা দেওয়ার কোনো সুযোগ ছিল না, দ্যাটস ওয়াই স্পোর্টিং উইকেট হয়েছে। আজকে আমরা একদম প্ল্যান করে এসেছিলাম যে আমি বাংলাদেশ নিউজিল্যান্ড খেলা শুরু হবে, ওয়ানডে সিরিজটা শুরু হবে, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আজকেও কিছু ঘটনা ঘটেছে, সেগুলা আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সেই জন্য আমি একটু সেগুলো দিয়ে শুরু করে আস্তে আস্তে খেলা যেতে চাই। বুলবুল ভাইকে দিয়ে শুরু করতে চাই। আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি, সদ্য সাবেক সভাপতি। আমরা আজকে একটা খবর পেলাম, আমাদের সহকর্মী মাহবুব রিমন রিপোর্ট করেছে, আইসিসিতে যোগ দিচ্ছেন। বাংলাদেশ কি তাহলে রত্ন চিনতে ভুল করলো? আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের সাচ এ পার্সোনালিটি, উনি এত ইম্প্যাক্টফুল। আমাদের প্রথম যে অভিষেক টেস্ট ম্যাচ 145 রানের সেই ইনিংস, আমি ব্যক্তিগতভাবে আমিনুল ইসলাম বুলবুলের ফ্যান। ইফ আই এম নট রং, এটা যদি আপনি তামিম ইকবালকে জিজ্ঞেস করেন, তিনিও আমিনুল ইসলাম বুলবুলের খেলা দেখেছেন ছোটোবেলায়, এবং আমিনুল ইসলাম বুলবুল ওই সময়টাতে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। এবং তামিম ইকবালও সম্ভবত আমিনুল ইসলাম বুলবুলের ফ্যান, এটা তিনি স্বীকার করবেন, কারণ তাদের দিয়েই বাংলাদেশ ক্রিকেটের যে নবযাত্রা হয়েছে বা বাংলাদেশ ক্রিকেট আজকে যেই জায়গায় এসছে, এটা আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন, তাদের হাত ধরেই কিন্তু এমন একটা জায়গায় এসেছে। তাদের আগেও যারা ছিলেন তারাও কিন্তু এই পাইপলাইনটাকে দিনের পর দিন তৈরি করে দিয়েছেন। সেই পাইপলাইনের উপরে দাঁড়িয়ে, সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে পরবর্তীতে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা কিন্তু সুপারস্টার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট। আশরাফুল তার আগে, তাদের জাস্ট কিছুদিন আগেই আরও একজন সুপারস্টার এসেছিলেন, মোহাম্মদ আশরাফুল। তো সব কিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ রত্ন চিনতে ভুল করেছে কিনা, ভুল বাংলাদেশেরও যেমন আছে, একই সাথে ভুল আমিনুল ইসলাম বুলবুলেরও আছে। দুই এন্ডেই আমার কাছে মনে হয়েছে যে ভুল হয়েছে, বোঝাপড়ায় সমস্যা হয়েছে, রাজনৈতিক কুটচালের শিকার হয়েছেন অনেকেই, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা জায়গা যেখানে ক্রিকেটের চেয়ে রাজনীতি বেশি, যেখানে ক্রিকেটের বেটারমেন্টের চেয়ে গদি বাঁচানোর প্রতিযোগিতাটা বেশি, যেখানে স্বাস্থ্যকর পরিবেশের চেয়ে অস্বাস্থ্যকর কার্যকলাপটাই আমরা বেশি দেখেছি। মামুন, আপনিও লম্বা সময় ধরে কাজ করছেন, আমিও লম্বা সময় ধরে কাজ করেছি, আমরা বাংলাদেশ ক্রিকেটকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই সুযোগটা আমি যদি বলতে চাই বা শেয়ার করতে চাই, তাহলে বলবো যে বাংলাদেশ ক্রিকেটে এত কিছু হওয়ার আসলে কোনো সুযোগই ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ইন্ডিভিজুয়াল জায়গা, যেখানে আইসিসি তাদেরকে মনিটর করে, এমন একটা জায়গা সব সময় যদি রাজনীতির প্রভাবমুক্ত থাকতো, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য সবসময় একটা স্বস্তির সুবাতাস নিয়ে আসতো। দেখেন, 5ই আগস্টের পরে আমরা 3জন বোর্ড প্রেসিডেন্টকে দেখলাম। প্রথমে যিনি তিনজনই সাবেক অধিনায়ক, এবং 3জনই কিন্তু পার্সোনালিটি সম্পন্ন। বাংলাদেশ ক্রিকেটের জন্য তাদের প্রত্যেকেরই যথেষ্ট ভালো কন্ট্রিবিউশন আছে। ফারুক ভাই আসলেন, ফারুক ভাইয়ের পর ফারুক ভাইকে যেই প্রক্রিয়ায় ক্রিকেট বোর্ড থেকে সরানো হলো, সেটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, সেই কাজটা কিন্তু করা হলো। আবার ফারুক ভাইকে যেভাবে সরানোর পরে আমিনুল ইসলাম বুলবুলকে বানানো হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। বুলবুল ভাই বললেন যে টি-20 খেলার জন্য এসেছি। উনি টি-20 খেলার জন্য এসে আবার পরবর্তীতে চিন্তা করলেন যে আচ্ছা, টি-20 খেলাটা হয়েছে, এখন আমি একটু টেস্ট ম্যাচ খেলার জন্য চিন্তা করি বা লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হই। তিনি নির্বাচন করলেন, সেই নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হলেন। পরবর্তীতে আমি একটা জায়গায় তার একটা ইন্টারভিউ দেখলাম, আজকে তিনি বলেছেন যে উনি একটা সময় গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন যে কাদের হাতে বাংলাদেশ ক্রিকেটটা রেখে যাবেন তিনি, তারা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট সেফ কিনা, এরকম একটা কথা তিনি বলেছেন। এটার পক্ষে বিপক্ষে নানান ধরনের যুক্তি তর্ক বছরের পর বছর ধরে হতে থাকবে, কারণ ব্যক্তি তিনি আমিনুল ইসলাম বুলবুল, তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন তারকা। বাংলাদেশ ক্রিকেটকে আজকের জায়গায় নিয়ে আসার পেছনে তাদের অবদান, তাদের কন্ট্রিবিউশনকে আমরা ছোট করে দেখতে পারবো না। তারা ছিলেন বলেই পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট আজকে এই জায়গায় এসছে। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিকরা, মাহমুদুল্লাহ রিয়াদরা যেই প্ল্যাটফর্মটা পেয়েছেন, সেটা এদেরই তৈরি করে দেওয়া। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে রত্ন চিনতে ভুল করেছেন, আমি আমিনুল ইসলাম বুলবুলকে খুব ভালো এক্সিকিউটিভ হিসেবে চিন্তা করি। উনি দুর্দান্ত, উনি লম্বা সময় ধরে ক্রিকেট ডেভেলপমেন্ট প্রসেসে এসিসি এবং আইসিসি দুইটা সংস্থার সাথেই কাজ করেছেন, এবং এই যে ওনার কাজ করা, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে একটা ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন, যে কোনো কারো চেয়ে ভালো করে জানেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনাকে যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে হবে, আপনি যেমন ডেভেলপমেন্ট প্রসেসটাও ভালো জানবে, একই সাথে আপনাকে ভালো প্রশাসকও হতে হবে। ইউ হ্যাভ টু বি এ গুড লিডার। আপনাকে লিডার হতে হবে, আপনাকে ভালো প্রশাসক হতে হবে, তাহলে আপনি ক্রিকেট বোর্ডের মতন এরকম একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের যে হট সিট, সেটার তাপ আপনি অ্যাবজর্ভ করতে পারবেন। তাছাড়া এটা খুব সম্ভব না। আমিনুল ইসলাম বুলবুল, আমরা গণমাধ্যম কর্মীরা অনেকেই এটা জানি যে আমিনুল ইসলাম বুলবুলকে আপনি রিচ করতে পারবেন না,
হয়তোবা খুবই আপনার কঠিন। মানে খুবই কঠিনের চেয়েও বড় কথা হচ্ছে হয়তোবা আপনি কোনো কিছু মনে হয়েছে তার যে সেটা কোনোভাবে তার এতটুকু বিপক্ষে গিয়েছে, আপনার ফোন কল কিন্তু ব্লকড হয়ে যাবে, আপনি তাকে রিচ করতে পারবেন না। এই ঘটনার সাক্ষী কিন্তু অনেকেই, ক্রিকেট ফেডারেটির অনেক গণমাধ্যম এটা কর্মীরাই। সত্য। এবং এই যে আপনি গণমাধ্যমের সাথে এক ধরনের দূরত্বটা তৈরি করেছেন, বাংলাদেশের গণমাধ্যমও কিন্তু ক্রিকেটের বড় স্টেক হোল্ডার। অবশ্যই। বাংলাদেশ ক্রিকেটের যেই পর্যায়ে, বাংলাদেশ ক্রিকেট এখন যেই পর্যায়ে আছে, বা বাংলাদেশ ক্রিকেটের ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থান, সেখানে মানে ক্রিকেট কম, গণমাধ্যম কর্মীরাই কিন্তু এই ক্রিকেটকে মানে সবসময় অক্সিজেন দিয়ে গেছে। দু একটা চ্যুতি বিচ্যুতি ব্যত্যয় তো থাকবে, দুনিয়ার সব একই রকম ভাবে চিন্তা করতে পারবেন আপনি, হাতের 5 আঙ্গুলই তো সমান না, তো সবাই সমান ভাবে আচরণ করবে সেটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু একটা বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আপনাকে সবাইকে সমানভাবে এক পাতে নিয়ে আপনাকে চলতে হবে। মানে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যেটা বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুল তিনি হচ্ছে টি-20 খেলতে এসেছিলেন, পর টেস্ট খেলা শুরু করেছিলেন, সেখানেও অবশ্য অন্য ঘটনা আছে। আমি যতটুকু জানি তৎকালীন যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন তিনি আসলে সেই প্রস্তাবটা দিয়েছিলেন বা যেভাবেই হোক তাকে সেটা রাজি করিয়েছিলেন। সেই ঘটনায় আমরা না যাই, অনেক পুরনো ঘটনা সেগুলো যাই, আমরা একটু সামনের দিকে আগাতে চাই। আমিনুল ইসলাম বুলবুলের পরে তামিম ইকবাল এসেছেন। তামিম ইকবালও আমিনুল ইসলাম বুলবুল যে প্রক্রিয়া এসেছেন প্রায় অনেকটা সেম, সে একই প্রক্রিয়া এসেছেন। প্রায় সপ্তাহখানেক তিনি বোর্ডে কাজ করছেন, দায়িত্ব বুঝে নিয়েছেন, অনেক কিছুতে পরিবর্তন আনছেন। এই এক সপ্তাহকে আসলে মূল্যায়ন করার জন্য যথেষ্ট না, তারপরও কেমন দেখছেন আসলে? প্রথম কথা হচ্ছে, আমি অ্যাডহক কমিটিকে মূল্যায়নের জায়গায় নিতে চাই না। তাদের মানে বড় কোনো সিদ্ধান্ত তারা তো এই মুহূর্তে নিতে পারবে না। এটা হচ্ছে নির্বাচনকালীন একটা ইন্টারিম ক্রিকেট বোর্ড, যেটাকে আমরা অ্যাডহক কমিটি বলছি। সে অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হয়েছেন তামিম ইকবাল। তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন যখন আমিনুল ইসলাম বুলবুলের ঠিক অপোজিট প্যানেলে তামিম ইকবাল কিন্তু ছিল। সেই সময়ে অনেক দেন দরবার হয়েছে। ক্রীড়া উপদেষ্টার নাম আপনি উল্লেখ করেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার সাথে বসা, তার সাথে বিভিন্ন দেন দরবার করা, মানে কার কজন বোর্ড ডিরেক্টর হবে, কে কজনের স্টেক নিবে, সেগুলো নিয়ে মানে অনেক নাটক হয়েছে। পর্দার আড়ালের নাটক তো প্রচুর। পর্দার আড়ালের নাটক বলতে গেলে মনে হয় 100-200 শেষ হয়ে যাবে, সেই নাটক বলে শেষ করা যাবে না। আমি আবারও বলছি, পেছনের দিকে না যাই। আপনিও বলেছেন যে পেছনের দিকে আমরা না যাই। তামিম ইকবাল 7 দিনের, মানে তার টেনিওরটা মাত্র 7 দিন হয়েছে। তিনি 90 দিনের মধ্যে একটা ইলেকশন দিবেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। আমি মনে করি আমিনুল ইসলাম বুলবুলের সময়টাতে, বা তিনি যখন নির্বাচিত সভাপতি হিসেবে এসেছেন, সেই সময়কার নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল। সেখানে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি সেটা তদন্ত করেছে। তারা কিছু মানে ত্রুটি বিচ্যুতি ব্যত্যয় তো অবশ্যই পেয়েছে। সেই সময় আমরাও আলোচনা করেছিলাম যে এভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা অনেকটাই এককেন্দ্রিক হয়ে গিয়েছে, যখন তামিম ইকবাল সহ তার প্যানেল এই নির্বাচনকে বয়কট করেছে বা নিজেদেরকে উইথড্র করে নিয়েছে। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা এত বেশি ম্যানুপুলেটিভ, এটার মানে ক্লাবের রাজনীতি, আপনার জেলা এবং বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরদের রাজনীতি, সেখানে কে বাছাই কোথায় করতে আসবে, গেলেও অনেক ঘাম ছুটে যায়। দেখেন, একটা প্রসেসের মধ্যে তো যাওয়া উচিত। আপনি জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার পদাধিকার বলে সেখানকার স্পোর্টসের হেড হচ্ছেন সেখানকার ডিসি। তো সব ডিসি কি ক্রিয়া বান্ধব? তিনি কি খুব বেশি খেলাধুলা বুঝেন? বা সব ডিসির কথা, মানে একদম ওভারঅল বলছি না, কেউ কেউ অবশ্যই বুঝেন, কিন্তু ম্যাক্সিমামই হয়তোবা সেভাবে স্পোর্টসটাকে ওন করেন না বা বুঝেন না। তার সিলেকশনের উপরেই তো কাউন্সিলর নির্বাচিত হয়ে আসে। তো এখানে ডেফিনেটলি কিছু ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া উচিত যে আপনার জেলায় গত 3-4-5 বছরে লিগ হয়েছে, আপনি সেটা করতে পেরেছেন। আপনি যে সংগঠক, আপনি সংগঠক হিসেবে কি করেছেন? সংগঠক হিসেবে, কাউন্সিলর হিসেবে আপনার নামটা যে ক্রিকেট বোর্ডে পাঠানো হবে, কোন বেসিসে, কোন কোয়ালিটিতে আপনি আসবেন? শুধুমাত্র আপনি মানে লোকাল পলিটিক্স করেছেন, আজকে এক্স দল, কালকে ওয়াই দল, পরশুদিন জেড টিম, মানে এগুলা করে করে আপনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে আসেন, সেটা তো বাংলাদেশের ক্রিকেট পাইপলাইনকে সবসময় দুর্বল করে তুলেছে। আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যান, তাদের প্রভিন্সিয়াল ক্রিকেট যে কমিটিগুলো আছে বা প্রভিন্সিয়াল ক্রিকেট বোর্ডগুলো আছে, দে আর ভেরি স্ট্রং। বিভিন্ন প্রভিন্স থেকে ক্রিকেট বোর্ড বিভিন্ন টিম করে, তাদের রঞ্জি হয়, মুশতাক ট্রফি হয়, তাদের ডোমেস্টিক কালচারটা কোন জায়গায় এসছে। এখন দেখেন তাদের মানে তারা এই মুহূর্তে ক্রিকেটে, একটা সময় মাইটি অস্ট্রেলিয়া ছিল না, ইন্ডিয়া এখন মাইটি ইন্ডিয়া হয়ে গেছে। এবং তাদের আসলে বাংলাদেশ বা অন্যান্য দলের ক্ষেত্রে ওদের মেইন টিম পাঠানোর চিন্তা করতে হয় না, ওদের এত বেশি পাইপলাইন আছে যাদেরকে পাঠালে আসলে কাজ। 3টা টিম হবে এবং 3টা টিমই টপ নচ হবে, 3টা আলাদা আলাদা টিম করা সম্ভব। মানে ওদের টি-20 দলের দিকে তাকান, বৈভব সূর্যবংশী যেই ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলছেন, বা রিসেন্ট মানে একদম হাল আমলে আপনি মুকুল চৌধুরীর যে খেলা আমি দেখেছি, সব কিছু মিলিয়ে তারা তো নেক্সট লেভেল ক্রিকেটটা খেলছে। কেন খেলছে?
এটা কি তারা খেলছে, নাকি তাদের প্রসেস, তাদের ডেভেলপমেন্ট প্রক্রিয়া, তাদের বাছাই সব কিছুতেই তারা একদম। একটা মানে আপনার বিচক্ষণতা বা তারা খুবই প্রফেশনালিজমের ছাপটা রাখতে পেরেছে বলেই তো ক্রিকেটটা ওই জায়গায় গেছে। আপনি বাংলাদেশের একটা টিম খুঁজতে যান, এখন নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের যে 2 ওয়ানডের জন্য একাদশ দেওয়া মানে আপনার টিম ঘোষণা করা হয়েছে, সেটা গাজী আশরাফ হোসেন লিপু যে টিমটা দিয়ে গিয়েছিলেন সেটা একদমই অ্যাজ ইট ইজ রাখা হয়েছে, সেখানে কোনো চেঞ্জ আনে নাই। পরিবর্তন করে কাকে আনবেন? আনার মতো কেউ আছে? এর বাইরে কে আছে? হাতে গোনা দুই একজন, এবং সেই 2-1 যে খুব পারফর্ম করে একদম মানে ভাসিয়ে ফেলেছে ব্যাপারটা তাও তো আমরা না। সবসময় একটা জিনিস বলি, বাংলাদেশ দলে যদি কেউ সুযোগ পেতে হয় তাহলে হচ্ছে মানে তাকে ভালো পারফরমেন্স করা লাগবে না, তাকে শুধু ওয়েট করলে হবে, কেউ অন্য একজন খারাপ করে দিলে তার জায়গায় তিনি চলে আসতে পারবেন। আমি আরেকটা বিষয় আসতে চাই, আমরা বুলবুলের বিদায়ের কথা বলছি, ফারুক আহমেদের বিদায়ের কথা বলছি, রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলছেন, তামিম ইকবালের সাথেও কি সেরকম কিছু হতে পারে? আমরা এই বোর্ডে অন্তত 4 জনকে দেখছি যারা রাজনীতির সাথে খুব ভালোভাবে জড়িত, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন। সব কিছু বলে 3 মাস পরে যে নির্বাচনটা হবে বা তামিম ইকবালের 3 মাসে যে কাজ করার যে বিষয়টা, সেটা কি পারবেন কিনা সুষ্ঠুভাবে করতে, বা তামিম ইকবালকে সেই জায়গায় যেতে দেওয়া হবে কিনা? এই 2 সাবেকের মতো তামিম ইকবালের কি ভবিষ্যৎটা সেরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমার কাছে পুরো জিনিসটা মনে হয়েছে যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, তিনি সেটা হয়েছেন। আমি এখনও মনে করি, আমি ফারুক আহমেদকেও ইকুয়ালি যোগ্য মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য। আমি আমিনুল ইসলাম বুলবুলকেও খুবই যোগ্য মনে করি, যোগ্য ব্যক্তি। আমি বলছি ভুল আছে, ভুল প্রত্যেকটা মানুষের আছে। তামিম ইকবাল তিনিও কিন্তু যোগ্য, তিনি মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন, তিনি খুব ভালো করে জানেন ক্রিকেটারদের বা মাঠে কার কি চাহিদা। খুব অল্প সময়ের মধ্যে তিনি কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন, যেমন নারী ক্রিকেট দলের প্লেয়ারদেরকে বেতন বাড়িয়েছেন, তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় বিভাগও বেতন বাড়িয়েছে, সেখানে বাড়িয়েছেন। ডোমেস্টিক ক্রিকেটটা হবে, ডিপিএল হবে, ডিপিএলে প্রত্যেকটা ভেনিউতে তিনি মানে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা, এই যে গরমের মধ্যে খেলা হয় সেখানে প্লেয়ারদের সুরক্ষার জন্য তামিম ইকবাল তিনি এটা নিজেই শিকার হয়েছেন। হ্যাঁ, বিকেএসপিতে যখন খেলা হয়েছে জুন জুলাইতে, সেটা খুবই গরমের মধ্যে খেলা হয়, ক্রিকেটারদের মানে ন্যূনতম তাদের আপনার মেডিকেল ফ্যাসিলিটি থাকে না, সেই জিনিসগুলো ক্যানশিওর করেছেন তিনি। ক্রিকেটার হিসেবে এটা খুব ভালো করে জানেন, এটা তিনি ভুক্তভোগী। তামিম ইকবালের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি খুব ভালো জানেন, খুব সম্প্রতি খেলেছেন। আমি বলছি যে তার আসলে ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে, তার ভবিষ্যৎটাকে আসলে ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের মতো সেদিকে পরিণত হবে, নাকি তামিম ইকবাল শক্ত অবস্থায় দাঁড়িয়ে তিনি সামনের দিকে কাজটা করতে পারবেন? আসলে তাকে আমরা যে রাজনৈতিক প্রভাবের কথা বলছি, সেই রাজনৈতিক প্রভাবের বলয় থেকে তিনি বেরোতে পারবেন কিনা? রাজনৈতিক প্রভাবের বলয় থেকে তো বের হওয়াটা মানে পৃথিবীর সব কিছুই তো রাজনীতি, রাজনীতির বাইরে কিচ্ছু না। মানে এই যে এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানে যে যুদ্ধ হচ্ছে, এটাও তো একটা বৈশ্বিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স আমরা যেগুলোকে বলি। পৃথিবীর কোনো কিছুই রাজনীতির বাইরে না, আপনি রাজনীতির বাইরে কোনো কিছুকেই আপনি নিতে পারবেন না, সব কিছুই রাজনীতি। এখন এই মুহূর্তের রাজনীতিতে তামিম ইকবাল খান তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, তিনি এই জায়গায় সাকসেসফুল হয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 3 মাস পরে ইলেকশন, যারা অ্যাডহক কমিটিতে আছেন তারাও ইলেকশন করতে পারবেন। তামিম ইকবাল নিশ্চয়ই, তার একটা প্যানেল থাকবে, সেই প্যানেল নিয়ে তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনে অংশগ্রহণ, আবার বলছি, ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হলে, উৎসব মুখর একটা ইলেকশন হওয়া উচিত, এবং যারা সেই রাজনীতিতে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন তারাই আবার ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়ে আসবেন। ডিরেক্টররা তো নির্বাচন করে ক্রিকেট বোর্ডের পরবর্তীতে সভাপতি কে হবেন। তামিম ইকবাল যদি সেই জায়গায় যেতে পারেন, ডেফিনেটলি তিনি হবেন। বাট এই 3টা মাস তার জন্য খুবই ক্রুশিয়াল। এই ক্রুশিয়াল টাইমটা তিনি আসলে কিভাবে নেগোশিয়েট করেন, ওভারঅল তার স্টার্টিংটা আমার কাছে মনে হয় যে ভালোই হয়েছে, তিনি শুরুটা করেছেন যথেষ্ট ভালো। এইটাকে তাকে টেনে নিতে হবে, এবং যেহেতু এইটা অ্যাডহক কমিটি, এই বোর্ডের কিন্তু খুব মেজর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তাদের রুটিন ওয়ার্ক, এবং রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে তাকে করতে হচ্ছে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্ন না থাকে, প্রশ্নবিদ্ধ কোনো ইলেকশন করা যাবে না। এটাই তো তার কাছে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তিনি যদি উতরে যান, বাংলাদেশের মানুষ তামিম ইকবালকে মনে রাখবে, বাংলাদেশ ক্রিকেটের মানুষ তামিম ইকবালকে মনে রাখবে। 2012-এর একটা ঘটনা মনে পড়ে গেছে, নাজমুল হাসান পাপন, তিনি অ্যাডহক কমিটির মাধ্যমে এসেছিলেন, পরবর্তীতে সভাপতি হয়েছিলেন, 3 টার্ম তিনি সভাপতিত্ব করেছেন। সেই আলোচনায় আবার না যাই, আমি একটু ফিরতে চাই। তামিম ইকবালের কথা বলছিলেন, আপনি ঘরোয়া ক্রিকেটের কথা বলছিলেন। আমরা আজকেই একটা প্রতিবেদন দেখলাম, সহকর্মী রেজন শন করেছেন, যে লেজেন্ডস অফ রূপগঞ্জ, আমরা ডিপিএলে, ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিশালী দলগুলোর মধ্যে বলি যে একটা অন্যতম দল, তারা এবার হয়তোবা ডিপিএলে খেলবে না। এই বিষয়গুলো কি এখন থেকে তামিম ইকবালকে একটা চাপে ফেলার মানে কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? তামিম ইকবালকে চাপে ফেলার কারণ লেজেন্ডস অফ রূপগঞ্জের যিনি টিম ওনার, তিনিও তামিম ইকবালরা ঠিক যেই প্যাসেজটাকে ইউজ করেছেন, তিনিও সেই প্রসেসেরই অংশ। তো
কিন্তু সামহাও ওই যে নেক্সাস থেকে বাইরে চলে যাওয়ার ব্যাপারটা তার ক্ষেত্রে হয়েছে। তিনি এই নেক্সাসের মধ্যে নাই বা তিনি এই প্রসেসের মধ্যে মানে অনেকটা আউট হয়ে গিয়েছেন, যে কারণে লেজেন্ডস অফ রূপগঞ্জ এইবার টিম করতে সম্ভবত করছে না, মানে অনেকটাই নিশ্চিত যে করছে না। কারণ লেজেন্ডস অফ রূপগঞ্জের ওই সময় যাকে কোচ হিসেবে তারা আপনার সাইন করেছিলেন বা যার কোচ হিসেবে যার সাথে কথা হয়েছিল, তিনি কিন্তু তিনি এই মুহূর্তে আবাহনীতে চলে আবাহনীতে এসেছেন, চলে গেছেন। আবাহনীতে চলে এসেছেন। এবং লেজেন্ডস অফ রূপগঞ্জের অনেক প্লেয়ার আছেন যারা কিনা এই মুহূর্তে দল খুঁজছে, তারা অন্য কোন দলে যেতে পারে, তারা কিন্তু অনেকটাই অথৈ সাগরে পড়ে গিয়েছে। সবাইকে যে অ্যাকুমুলেট করা সম্ভব হবে বাকি দলগুলোতে সেটাও না। সো হ্যাঁ, কিছুটা চ্যালেঞ্জ আছে, বাট এটা খুব বড় চ্যালেঞ্জ আমি মনে করি না। তবে লম্বা সময় ধরে এই যে ক্লাব যারা পরিচালনা করে তারা তো নিজেদের গাটের পয়সা খরচ করে ক্লাব করে, ক্রিকেটের প্রতি সেই নিবেদন তাদের আছে। নাহলে আপনার কয়েক কোটি টাকা খরচ করে তারা যে দলগুলা করে সেটার বিনিময়ে তারা আসলে পায়টা কি, কিছু কি পায়? তেমন বিশেষ কিছু কি পায়? ধরেন আমরা বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্স যে টিমটা, মানে যে টিমের সাথে আমিও ইনভলভ ছিলাম, আমরা আসলে এই টিম করে কি পেয়েছি? খরচই তো বেশি হয়েছে, লাভের অঙ্ক তো কিছু নেই। লাভের অঙ্কের ঘর দেখতে গেলে কিন্তু শূন্য। সেই শূন্য থেকেও কিছু মানুষ ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের স্বার্থে নিজেদের কমিটমেন্টের জায়গা থেকে দল করে। ক্লাবগুলো তো বছরের পর বছর সেটা করে যাচ্ছে। সো তাদেরকেও প্রিভিলেজড করতে হবে, তাদেরকেও একটা স্পেস দিতে হবে, তাদের স্টেকটাকেও মজবুত করতে হবে। এবং দিন শেষে বাংলাদেশের ক্লাব ক্রিকেট অনেকটাই পরবর্তীতে বোর্ড ইলেকশনের মানে মেইন চাবিকাঠি বা হাতিয়ার হয়ে ওঠে। সেই জিনিসটাকে কোনো না কোনো জায়গায় আপনাকে আটকাতে হবে। ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু বি আ প্রফেশনাল ক্রিকেট বোর্ড। তার বাইরে অন্য কোনো তত্ত্ব এখানে খাটে না। একটা তত্ত্বই খাটে, সেটা হচ্ছে আপনাকে প্রফেশনাল হতে হবে, প্রফেশনাল ডেকোরাম থাকতে হবে, প্রফেশনাল প্রসেস থাকতে হবে, যেইখান দিয়ে গেলে কোনো দিন কোনো বিতর্ক তৈরি হবে না। নাজমুল হাসান পাপনের সময় মানে উনি যেভাবে একচ্ছত্র আধিপত্য, মানে যেটা ওই সময়কার ফ্যাসিস্ট গভর্নমেন্টের মধ্যেও ছিল, ক্রিকেট বোর্ডে ওই তো বললাম যে একটা দেশ এবং রাজনীতির বাইরে কোনো কিছুই না। একটা বোর্ড তো একটা দেশের কাছে ছোট্ট একটা জিনিস। তো দেশ যেমনে চলে বোর্ড ওইভাবেই চলে। দেশ যদি প্রফেশনাল ওয়েতে চলে, বোর্ডের মধ্যেও সেই প্রফেশনালিজম বা প্রফেশনাল কালচার তৈরি হবে। তামিম ইকবালের সামনে মনে হয় আরেকটা ছোট্ট বাধা আছে বা ছোট্ট সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমরা প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগের কথা বলি, সেখান থেকে দ্বিতীয় বিভাগ থেকে দুটা দল প্রথম বিভাগে উঠেছে এবং প্রথম বিভাগ থেকে দুটা দল হচ্ছে ডিপিএল উঠেছে, ঢাকা প্রিমিয়ার লিগ উঠেছে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের সময় যে লিগগুলো হয়েছে সেগুলো পরিপূর্ণ হয়নি, 12টি দল অংশ নেয়নি। সেই 12টি দলকে এবার আপনার রিলিগেশন দেওয়া হচ্ছে না, কোনো টিম রিলিগেশন পাচ্ছে না। যে 4টি দল উন্নতি হয়েছে সেই 4টি দল বলছে যে তাদেরকে যাতে উন্নতির জায়গাটায় রাখা হয়। বাকি টিমগুলো তারা চাচ্ছে যে এই 4টি দল যাতে উন্নত না হয়, তারা যেন আবারও এই একই জায়গায় তাদের সাথে লিগ খেলে। এটার কিন্তু এখন পর্যন্ত সমাধান করতে পারেনি। গতকালকেও কিন্তু সিসিডিএমের একটা মিটিং ছিল, সেখানেও সমাধান হয়নি। এই বিষয়গুলো কিন্তু তামিম ইকবালকে সমাধান করতে হবে। এক্স্যাক্টলি। এবং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে এটাই তার মুনশিয়ানা, এটাই তার চ্যালেঞ্জ। এই সমস্যাগুলো সমাধান করতে পারলেই তিনি তাকে প্রমাণ করতে পারবেন যে না, কেপেবল এনাফ তামিম ইকবাল। যত কথাই হোক না কেন, আপনি এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো উতরে যাওয়ার পরেই কিন্তু একটা সময় আপনার সমালোচনা হবে। তারপরে যখন দেখবে যে না, আপনি আপনার দক্ষতা দিয়ে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করেছেন এবং সেগুলোকে মিট আপ করেছেন, দেন আপনাকে মানুষ তখন কিন্তু প্রশংসা করা শুরু করবে বা আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার তেমন কোনো অবকাশ থাকবে না। শুরুতে যেটা বলছিলাম যে আমরা আজকে আসলে খেলা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আমরা আমাদের আজকে শোয়ের নামও রেখেছি যে হচ্ছে টেবিলের খেলার ছাপিয়ে মাঠের খেলা। নিউজিল্যান্ড বাংলাদেশের সিরিজে ফিরতে চায়, নিউজিল্যান্ড আগামীকাল দেশে আসছে। কেমন হতে পারে? আমরা ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছি সবশেষ সিরিজে, 2-1 নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে কেমন হতে পারে বাংলাদেশের এই সিরিজ? আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড এই যে দলটা এসছে, কারণ নিউজিল্যান্ডের মেইন 10 জন প্লেয়ার মানে স্টার্টিং 11-এর প্লেয়াররাই এবার কিন্তু আসে নাই, তারা আইপিএল এবং পিএসএল এ ব্যস্ত। তো নিউজিল্যান্ডের যেহেতু 2027 বিশ্বকাপ খেলার জন্য তাদেরকে ওই 7-8 নাম্বার পজিশন নিয়ে মারামারি করা লাগে না। সো তাদের সেই লাক্সারিটা আছে, তারা তো টপ 4-এই থাকে সবসময়। সো তাদের তো এক কথায় বিশ্বকাপে খেলাটা নিশ্চিত। কিন্তু বাংলাদেশের জন্য সিরিজটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যদি এই সিরিজটা জেতে, তাহলে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নাম্বার এক ধাপ এগিয়ে মানে আপনার 8 নম্বরে চলে আসবে বাংলাদেশ দল। সো বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। এবং নিউজিল্যান্ড একটা আনকোরা স্কোয়াড পাঠিয়েছে। এখানে 9 জন প্লেয়ার আছে যাদের ওয়ানডে খেলার এক্সপিরিয়েন্সে 1 থেকে 3, মানে একটা থেকে সর্বোচ্চ 3টা ওয়ানডে খেলেছে। বাকি 4 জন প্লেয়ার সিনিয়র এবং এর মধ্যে 2 জন আছে যারা কিনা লম্বা ইনজুরির পরে দলে এসছেন। তো তাদেরকেও বাজিয়ে দেখার ব্যাপার আছে। সাবকন্টিনেন্টে নিউজিল্যান্ড কখনোই খুব ভালো দল এটা আমি বলবো না, কারণ নিউজিল্যান্ডের খুব শক্তিশালী দলকেও আমরা আমাদের মাঠে কিন্তু হোয়াইট ওয়াশ করেছি। সেই ইতিহাস বাংলাদেশ দলের আছে। এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2-1 সিরিজ জিতেছে, সেখানে আমাদের পেসাররা আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। স্পেশালি পিএসএলে আমি আলাদা করে নাহিদ রানার কথাটা বলবো। সাচ আ ওয়ান্ডারফুল
পারফরমেন্স, স্পেশালি দুটা ম্যাচে তো তিনি 5 উইকেট নিয়েছেন, তিনটা ম্যাচে 5 তিনটা ম্যাচে 5 উইকেট, একটা ম্যাচে উইকেট পান নাই। তার ইকোনমি 5.20, ইফ আই এম নট রং, এই মুহূর্তে বেস্ট ইকোনমিক্যাল বোলার। এবং একটা ম্যাচে 4 ওভার বল করেছেন, একটা মেইডেন, 7 রান দিয়ে 3 উইকেট, এটা পিএসএল হিস্ট্রি। আউটস্ট্যান্ডিং বোলিং, এবং তাকে নিয়ে শোয়েব আক্তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আমি দেখলাম। তিনি বলেছেন যে এই ছেলেটা একটা সময় গতির দিক থেকে আমার কাছাকাছি বা আমাকে ছাড়িয়েও যেতে পারে। এবং তার বোলিং নিয়ে শোয়েব আক্তারের মতো লেজেন্ডারি ক্রিকেটার যখন প্রশংসা করে তখন মনে হয় যে না, বাংলাদেশের মানে ওই আমরা বলি না ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জায়গা থেকে 1-2টা সুপারস্টার তো মানে আমাদের তো এখন সাকিব, তামিম, মাশরাফিরা চলে যাওয়ার পরে ইন্ডিভিজুয়াল কোনো পারফর্মার নাই। ইন্ডিভিজুয়াল পারফর্মার বা গ্লোবাল স্টার বলতে এই মুহূর্তে মুস্তাফিজ, নাহিদ রানা যদি সেই পথে হেঁটে যেতে পারে তাহলে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই দারুণ স্বস্তিদায়ক ব্যাপার হবে। তানজিদ তামিম খুব ভালো টাচে আছেন, পিএসএলে একটা ম্যাচও খেলতে পারেন নাই, তার দল তাকে একটা ম্যাচও খেলায় নেই, অথচ ওয়ারেস তার জায়গায় যিনি ওপেন করছিলেন ইফ আই এম নট রং মোহাম্মদ হারিস মনে হয়, হারিস কিন্তু একটা ম্যাচে 47 বাদে 5টা ম্যাচ খেলেছেন, সব মিলায় তার রান হচ্ছে আপনার 30, বাকি সব ম্যাচ মিলালে ভালো করতে পারেন নাই। আমি জানি না কেন তানজিদ তামিমকে এই জায়গায় খেলানো হয় নাই। মেবি এখানে আপনার 4 জন ফরেন যেহেতু খেলানো যায়, একটা কম্বিনেশনের হিসাব থাকে, তারপরেও তানজিদ তামিমকে নিয়ে তারা বসিয়ে রেখেছে। এইটা আমার কাছে দুর্ভাগ্যজনক মনে হয়েছে, যে কারণ টাচে থাকা পাকিস্তানের বিপক্ষে লাস্ট ম্যাচে সেঞ্চুরি করা প্লেয়ারটাকে তোমরা নিয়ে বসিয়ে রাখলা, সেটা একদমই ঠিক হয়নি। তানজিদ তামিমকে খেলার সুযোগটা দিলে তার দল যেমন লাভবান হতো, একই সাথে তানজিদ তামিম ম্যাচে থাকতো, এটা আমাদের জন্য ভালো হতো। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে আপনি বলছেন যে আনকোরা দল পাঠাচ্ছে, এটা কি আসলে বাংলাদেশকে একটু খাটো করে দেখছে নিউজিল্যান্ড, নাকি নিউজিল্যান্ড আসলে তাদের যে বেঞ্চটা আছে সেটাকে একটু বিশ্বকাপের আগে পরীক্ষা করে নিচ্ছে? ওই যে বললাম না যে নিউজিল্যান্ডে তো সেই লাক্সারিটা আছে, সে তো চাইলেই বেঞ্চের শক্তিটাকে পরখ করে নিতে পারে। তার মেইন প্লেয়াররা তো আইপিএল এবং পিএসএল এর মতো কম্পিটিটিভ ক্রিকেটটা খেলছে, তো তাদেরকেই পাঠিয়েছে। একটু বেঞ্চটাও বুঝে নেয়া, রিকভারি করে যারা এই মুহূর্তে আবার দলে এসছে তাদেরও তো একটা ম্যাচ টাইম দেওয়া দরকার। তো তাদের ম্যাচ টাইমের জন্য এই সুযোগটা তারা নিয়েছে, না নিবেই না কেন, নেওয়া তো খুবই জরুরি। এবং নিউজিল্যান্ড এখান থেকেই তার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে মেইন 10 জন প্লেয়ারের বাইরে বাকি কারা সেই প্রসেসের মধ্যে থাকবে, বা বাকি যাদেরকে চিন্তা করা হচ্ছে 15 জনের স্কোয়াড, 14 জনের স্কোয়াড যাই করুক না কেন, সেখানে বাকিদেরকে অ্যাকুমুলেট করার ব্যাপারটা এখান থেকে তারা দেখে নিতে পারবে। এই জায়গা থেকে তারা পরীক্ষা করে নিতে পারবে যে কাদেরকে পরবর্তীতে মানে তাদের ফাইনাল স্কোয়াডে রাখা যায়। মিরপুর উইকেট আমরা সবশেষ সিরিজে দেখেছি পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেট হয়েছে, বেশ ভালো উইকেট ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে কেমন উইকেট প্রত্যাশা করা উচিত বা করবেন? আমি হোম টিম হিসেবে বাংলাদেশ নিউজিল্যান্ডকে এই সিরিজে হারাক, কারণ আমাদের জন্য না বিষয়টা হচ্ছে এখন আর স্পোর্টিং উইকেটে খুব সাবাসী ক্রিকেট খেলার বিষয় নাই। আমাদের তো হিসাব আছে, আমাদের তো র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকার ব্যাপার আছে। তো আগে সেটা কনফার্ম করা যে সেরা 8-এ থাকার জন্য নিউজিল্যান্ডকে কিভাবে আমরা হারাতে পারি, সেটার জন্য আমরা খুব ভালো করেই জানি, মানে একদম একটা সিম্পল ম্যাথ, যে নিউজিল্যান্ড এগেনস্ট দ্য স্পিন দুর্বল, সাধারণত স্লো উইকেটে, স্লো এবং লো পিচে তারা খুব একটা ভালো করে না, তাদের ভালো দলও ভালো করে না, মানে মেইন টিমই ভালো করে না। সো আমাদের তো ম্যাচ জেতাটা জরুরি। ম্যাচ জেতার জন্য একটা হোম টিম যে অ্যাডভান্টেজ নিতে চায়, আপনি পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেট তো বানাবেন, কারণ পাকিস্তানি স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের তুলনায় কোয়ালিটিতে তো ভালো। স্পিনিং উইকেট বানিয়ে পাকিস্তানকে ফায়দা দেওয়ার কোনো সুযোগ ছিল না, দ্যাটস ওয়াই স্পোর্টিং উইকেট হয়েছে, ইভেনলি ব্যালেন্সড একটা ফাইট হয়েছে, বাংলাদেশ 2-1 জিতেছে। নিউজিল্যান্ড কিন্তু আবার নিউজিল্যান্ডের জন্য যদি আপনার স্পোর্টিং উইকেট বানিয়ে দেন, তাদের পেসারদেরকে আপনার ব্যাটাররা খেলতে পারবে না, তখন এটা কিন্তু মানে সাপে বর হবে, মানে কি বলবো, বুমেরাং হবে আর কি বাংলাদেশের জন্য। আমাকে আসলে শেষ করতে বলছে, তার আগেও আমি একদম ছোট্ট করে জানতে চাইবো, মেহেদী মিরাজের অধিনায়কত্ব নিয়ে অনেক কথা হচ্ছে, লাস্ট সিরিজেও তাকে রাখা হবে কিনা, ছোট্ট করে বলবেন মেহেদী মিরাজের অধিনায়কত্ব আসলে কেমন দেখছেন? 2027 ওয়ানডে বিশ্বকাপে আমরা মেহেদী মিরাজের অধিনায়কত্ব দেখবো কিনা? নট আপ টু দ্য মার্ক রাইট নাও। মেহেদী হাসান মিরাজ আমাদের বয়স ভিত্তিকে ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু সিনিয়র লেভেলে তার ক্যাপ্টেন্সি বারে বারে প্রশ্নবিদ্ধ হচ্ছে নানান কারণে। তার মানে ক্যাপ্টেন্সির জায়গাটাতে ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে। অনেক ধন্যবাদ হাসান মাহাদি আপনাকে। আমরা শুনছিলাম আসলে হাসান মাহাদির কথা, তিনি বিস্তারিত আমাদেরকে বলছিলেন বাংলাদেশের বোর্ড কীভাবে চলছে, বাংলাদেশের সাথে নিউজিল্যান্ড সিরিজটা কেমন হতে পারে, সব কিছু জানাচ্ছিলেন।